হ্যালো লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে একটি গল্প পাঠ করছিলাম। সেই গল্পটির নাম হচ্ছে শিয়াল দেবতা রহস্য। সেই গল্পটি মূলত একটি গোয়েন্দা গল্প। এই গল্পটির আগের পর্বটিতে আমরা জেনেছিলাম ফেলুদা একটি ডার্ক রুম তৈরি করার কথা বলছিলেন, কেননা সে ছবিগুলো ওয়াশ করতে দিয়েছিল একটা দোকানে। সেখানে তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়েছিল, ফলে সে খুবই বিরক্ত হয়ে গেছিল। আর এদিকে ফেলুদার ভাইপো ফেলুদাকে বলেছিল ভিখারি ছেলেটার সেই আশ্চর্যজনক ঘটনার কথা। তাহলে আমরা পরবর্তী কাহিনীটা শুরু করি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদেরকে এই গল্পটি শোনার সুযোগ করে দিবেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। গল্পটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে জানাবেন, যাতে আমি তা শুধরাতে পারি। তাহলে একটা চুরির ব্যাপারে মূলত ফেলুদা এই গোয়েন্দাগিরিটা করছিল। একটা ছোট বাচ্চার ঘুষির এত জোর, ধেড়ে লোকটা অজ্ঞান করে দেবে। বাচ্চা ছেলে ঘুষি মেরেছে সেটা তো বলিনি, তাও ভালো। যদি ভালো বললাম, কিন্তু আসলে মোটেই ভালো লাগছিল না। ফেলুদা যেন কিছু পরিষ্কার করে কিছু বলছে না। খাটের উপর বিছানার 12টা ছবির মধ্যে দেখলাম একটা ছবি ফেলুদা বিশেষ মনোযোগ দিয়ে দেখছে। কাছে গিয়ে দেখি সেটা আজই সকালে তোলা নীলবাবু মনির পাঁচিলের বাচ্চা ছেলের হাতের দাগের ছবিটা। এনলার্জমেন্টের ফলে হাতের তেলোটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বললাম, তুমি তো বলো হাত দেখতে জানো, বলো তো ছেলেটার আয়ু কত? ফেলুদা কোনো উত্তর দিল না। সে তন্ময় হয়ে ছবিটার দিকে চেয়ে আছে। লক্ষ্য করলাম যে তার মধ্যে একটা দারুণ কনসেন্ট্রেশন ভাব আছে। কিছু বুঝতে পারছিস? হঠাৎ এই প্রশ্নটা আমাকে একবারে চমকে দিল। কি বুঝবো? সকালে কি বুঝেছিলি আর এখন কি বুঝলি বলতো? সকালে মানে? যখন ছবিটা তুললে? হ্যাঁ, কি আর বুঝবো, বাচ্চা ছেলের হাত, এছাড়া আর কি বোঝার আছে? ছাপের রঙটা দেখে কিছু মনে হয়নি? রং তো ব্রাউন ছিল। তার মানে কি? তার মানে ছেলেটার হাতে ব্রাউন রঙের কিছু একটা লেগেছিল। কিছু মানে কি? ঠিক করে বল। পেন্ট হতে পারে। কোথাকার পেন্ট? কোথাকার পেন্ট? কোথাকার? হঠাৎ মনে পড়ে গেল প্রতুলবাবুর ঘরের দরজার রং। এক্স্যাক্টলি। সেদিন তোরও শার্টের বাঁদিকের আস্তিনে লেগে গিয়েছিল। এখনও গিয়ে দেখতে পারিস। কিন্তু আমার মাথাটা ভো ভো করছিল। হাতের ছাপ সেই কি প্রতুলবাবুর ঘরে ঢুকেছিল? হতেও পারে। এখন বল, ছবি দেখে কি বুঝেছিস? আমি অনেক ভেবে নতুন কিছু বোঝার কথা বলতে পারলাম না। ফেলুদা বলল, তুই পারলে আশ্চর্য হতাম। শুধু আশ্চর্যই হতাম না, শখ হতাম। কারণ তাহলে বলতে হতো তোর আর আমার বুদ্ধিতে কোনো তফাৎ নেই। তোমার বুদ্ধিতে কি আছে? বলছে যে এটা একটা সাংঘাতিক কেস, ভয়াবহ ব্যাপার। আনুবিস যেরকম ভয়ঙ্কর, এই রহস্যটাও তেমনি ভয়ঙ্কর। পরদিন সকালে ফেলুদা প্রথম নীলমণি সান্যালকে ফোন দিলেন। হ্যালো, কে? মিস্টার সান্যাল, আপনার রহস্য সমাধান হয়ে গেছে। মূর্তি এখনও হাতে আসেনি, তবে কোথায় আছে মোটামুটি আন্দাজ পেয়েছি। আপনি কি বাড়ি আছেন? অসুখ বেড়েছে? কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন? ও আচ্ছা, তাহলে পরে দেখা হবে। ফোনটা রেখেই ফেলুদা চট করে আরেকটা নম্বর ডায়াল করলো। ফিসফিস করে কি কথা হলো সেটা ভালো শুনতে পেলাম না, তবে ফেলুদা যে পুলিশকে ফোন করেছে সেটা বুঝলাম। ফোনটা রেখেই ও আমাকে বললো এক্ষুনি বেরোতে হবে, তৈরি হয়ে নে। একে সকালে ট্রাফিক কম, তার উপর ফেলুদা আবার ট্যাক্সির ড্রাইভারকে বলল টপ স্পিডে যেতে। দেখতে দেখতে আমরা নীলমণিবাবুর বাড়ির রাস্তায় এসে পড়লাম। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি নীলমণিবাবু তার কালো অ্যাম্বাসেডর বেরিয়ে বেশ স্পিডের মাথায় আমরা যেদিকে যাচ্ছি তার ঠিক উল্টো দিকে রওনা দিলেন। সামনে ড্রাইভার আর পিছনে নীলমণিবাবু ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আউট জোরসে ফেলুদা চেঁচিয়ে উঠল। ট্যাক্সি ড্রাইভারও কীরকম এক্সাইটেড হয়ে অ্যাক্সিলেটারে পা চেপে দিল। সামনের গাড়িটা দেখলাম বিশ্রী গো গো শব্দ করে ডান দিকে মোড় নিচ্ছে। এবার ফেলুদা যে জিনিসটা করলো সেটা এর আগে কখনো করেনি। কোটের ভিতরে হাত ঢুকিয়ে হঠাৎ তার রিভলভারটা বার করে গাড়ির জানলা দিয়ে ঝুঁকে পড়ে নীলমণিবাবুর গাড়ির পিছনের টায়ারের দিকে অব্যর্থ টিপ করে রিভলভারটা মারল। প্রায় একই সঙ্গে রিভলভারের আর টায়ার ফাটার শব্দে কানে তালা লেগে গেল।
দেখলাম নীলমণিবাবুর গাড়িটা বৃষ্টিভাবে রাস্তার একপাশে কেদ্রে গিয়ে একটা ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে গেল। আমাদের গাড়িটা নীলমণিবাবুর গাড়ির পেছনে। থামতেই দেখি উল্টো দিক থেকে পুলিশের জিপ আসছে। এদিকে নীলমণিবাবুর গাড়ি থেকে নেমে এসে ভীষণ বিরক্ত মুখ করে এদিক ওদিক চাইছেন। ফেলুদা আর আমি ট্যাক্সি থেকে নেমে নীলমণিবাবুর দিকে এগিয়ে গেলাম। পুলিশের জিপটাও কাছাকাছি এসে থেমেছে। দেখলাম সেটা থেকে নামলেন সেই মোটা অফিসারটি। নীলমণিবাবু হঠাৎ বলে ওঠেন, এসব কি হচ্ছে কি? ফেলুদা গম্ভীর গলায় বললেন, আপনার সঙ্গে গাড়িতে ড্রাইভার ছাড়া আর কে আছে জানতে চাই। কে আবার থাকবে? ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন। বললাম তো, আমি আমার ভাগ্নেকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ফেলুদা এবার আর কিছু না বলে সোজা গিয়ে নীলমণিবাবুর গাড়ির দরজার হ্যান্ডেলটা ধরে একটানা দরজাটা খুলে ফেলল। খোলার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ছেলে গাড়ি থেকে তীরের মতো বেরিয়ে ফেলুদার উপর ঝাঁপিয়ে পড়ে ওর টুটি টিপে ধরল। কিন্তু ফেলুদা তো শুধু যোগব্যায়াম করে না, ও রীতিমতো জুজুৎসু আর ক্যারাটে শিখছে। ছেলেটার কবজি দুটো ধরে উল্টে তাকে অদ্ভুত কায়দায় মাথার উপর দিয়ে ঘুরিয়ে আছাড় মেরে রাস্তায় ফেলল। যন্ত্রণার চোটে একটা চিৎকার ছেলেটার মুখ দিয়ে বেরোয় আসলো, আর সে চিৎকার শুনে আমার রক্ত জল হয়ে গেল, কারণ সেটা মোটেই বাচ্চার গলা না, সেটা একটা বয়স্ক লোকের বিকট হেরে গলার চিৎকার। এই গলাই সেদিন আমি টেলিফোনে শুনেছিলাম। ইতিমধ্যে পুলিশ এসে নীলমণিবাবুর গাড়ির ড্রাইভার আর বাচ্চাটাকে ধরে ফেলল। ফেলুদা তার জামার কলার ঠিক করতে করতে বলল, পাঁচিলের গায়ে হাতের ছাপ দেখেই ধরেছিলাম অল্প বয়সের ছেলের হাতে এত লাইন থাকে না। তাদের হাত আরও অনেক মসৃণ থাকে, অথচ সাইজ যখন ছোট তখন তার একটাই মানে হতে পারে, এটা আসলে একটা বেটে বামনের হাতের ছাপ। বাচ্চাটা আসলে আর কিছুই না, একটা ডোয়ার্ফ। কত বয়স হলো আপনার? সাকরেতের নীলমণিবাবু? 40। ভদ্রলোকের গলা দিয়ে ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। খুব বুদ্ধি খাটিয়েছেন, যা হোক। আগে জিনিস চুরির মিথ্যে ঘটনাটা খাড়া করে আমাকে ডেকে পাঠিয়ে তারপর নিজেই লুক লাগিয়ে পরের জিনিস চুরি করেছেন। আপনার বাড়িতে কাল যাকে দেখলাম, সে কি সেই ভিখারি ছেলেটি? নীলমণিবাবু মাথা নেড়ে হ্যাঁ বললেন। তার মানে আপনার ভাগ্নে বলে আসলে কেউ নেই, ওকে বাড়িতে এনে ধরে রেখেছেন এই চুরির ব্যাপারে হেল্প করার জন্য। ভদ্রলোক মাথা হেট করে চুপ করে রইলেন। ফেলুদা বলে চলল, ছেলেটা গান গাইতো আর বামনটা খঞ্জনি বাজাতো। কেবল চুরির টাইম এলেই খঞ্জনিটা ভিখারির হাতে দিয়ে দিত এবং তখনই সেই বাজাতে থাকতো। বামন বলেই তার গায়ের জোরের অভাব নেই, এক ঘুষিতে একজন জোয়ান লোককে ঘায়েল করতে পারে। ওয়ান্ডারফুল! আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না নীলমণিবাবু। নীলমণিবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মিশরের প্রাচীন জিনিসের উপর একটা নেশা ধরে গিয়েছিল। প্রচুর পড়াশোনা করেছি এই নিয়ে। সাধে কি প্রতুল দত্তের উপর হিংসা হয়েছিল? ফেলুদা বলল, অতি লোভে শুধু তাতেই নষ্ট হয় না, বামুনও হয়। কারণ আপনার ওই বেটেটিও বামুন, আর আপনি শ্যানাল, একেবারে উচ্চ শ্রেণীর বামুন। যাকগে, এবার একটা শেষ অনুরোধ আছে। কি? আমার রিওয়ার্ডটা? নীলমণিবাবু ফেলফেল করে ফেলুদার দিকে চাইলেন। রিওয়ার্ড? আনুবিসের মূর্তিটা আপনার কাছেই আছে বোধ হয়। ভদ্রলোক কেমন যেন বোকার মতো ডান হাতটা নিজের পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিলেন। হাতটা বার করতে দেখলাম তাতে রয়েছে এক বিগত লম্বা কালো পাথরের উপর রঙিন মুক্ত বসানো 4000 বছরের পুরানো মিশর দেশের শিয়ালমুখী দেবতা আনুবিসের মূর্তি। ফেলুদা হাত বাড়িয়ে সেটা নিয়ে বলল, থ্যাংক ইউ। লিসেনার্স, আমাদের শিয়াল দেবতা গল্পটি শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো সেই সম্পর্কে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না গল্প আপনাদের কেমন লাগছে। ফেলুদার গল্প কিন্তু বাংলা সাহিত্যের একটি চমকপ্রদ সৃষ্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।